শ্রী শ্রী গুরাই নমঃ। আর্যবাণী চ্যানেল থেকে অ্যাস্ট্রোপামিস্ট শ্রী অনিশ বলছি। আজকে আমাদের আলোচনার বিষয় প্রেডিকশনস 2025। 2025 সাল আমাদের দরজায় কড়া নাড়ছে, আর মাত্র কয়েকটা দিন, তারপরে শুরু হবে 2025। কেমন কাটবে 2025 আমাদের, এ সম্পর্কে আমি একটি ভিডিও 12 ডিসেম্বর ইউটিউবে আপলোড করেছি। আপনারা আগে ওই ভিডিওটা দেখবেন, তবে এই ভিডিওটার গুরুত্ব বুঝতে পারবেন। যার টাইটেল ছিল দুর্বিষহ দুর্বিপাকে 2025। দুর্বিষহ দুর্বিপাকে 2025 ভিডিওটা আপলোড করা হয়েছিল 12 ডিসেম্বর এই আর্যবাণী চ্যানেলের তরফ থেকে। তো আগে ওই ভিডিওটা যারা দেখেননি, এখনো যারা দেখেছেন তাদের জন্য ঠিক আছে, যারা দেখেননি তাদের অনুরোধ করছি আগে ওই ভিডিওটা দেখুন, তবে এই ভিডিওর গুরুত্বটা বুঝতে পারবেন। আজকে আমরা আলোচনা করব সেই ওই ভিডিওটায় আমাদের আলোচনার বিষয় ছিল সামগ্রিক বিচার 2025-এর। আজকে বিচার হবে প্রতিটি রাশি নিয়ে, কিছু আলোচনা থাকবে আমাদের। প্রতিটি রাশি নিয়ে আমরা আলোচনা করব। 12টি রাশি নিয়ে, যে 12টি রাশির জাতক জাতিকাদের 2025-এ কেমন কাটবে। দেখুন, প্রথমে আমি কিন্তু একটা কথা আপনাদের বলে নিচ্ছি, এটা কিন্তু স্থূল বিচার, ভালো করে মনে রাখবেন। এটা কিন্তু স্থূল বিচার, সূক্ষ্ম বিচার কিন্তু এটা নয়। সূক্ষ্ম বিচার কখন হবে? যখন ইন্ডিভিজুয়াল হরোস্কোপ স্টাডি করা হবে, ইন্ডিভিজুয়াল হরোস্কোপ অ্যানালিসিস করা হবে, তখনই কিন্তু যে প্রেডিকশনটা বেরোবে সেটাই কিন্তু হবে সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার। তো সেই জন্য আগেই বলে নি, এই স্থূল বিচার অনেকে আবদার করেছেন, অনেকে বলেছেন যে এইটা তারা একটু শুনতে চান, সেই জন্যই করা, একটু দেখতে চান সেই জন্যই করা। আপনাদের সুবিধার্থে আপনাদের কথা মতোই করা হলো, কিন্তু তবু আমি বলছি এটা কিন্তু সূক্ষ্ম বিচার নয়। কেন? ধরুন আমি বৃহস্পতি নিয়ে কারোকে বলবো, এবার ভালো ফল যাদের আছে তাদের কিন্তু তখনই সেটা পসিবল হবে যদি তাদের জন্মছকে বৃহস্পতির অবস্থান শুভ হয়। যদি তাদের জন্মছকে বৃহস্পতির অবস্থান শুভ না হয়, তবে সেক্ষেত্রে কিন্তু এই স্থূল বিচারের ফল তাদের জন্য ততটা প্রাসঙ্গিক হবে না, একথা আমি আগেই বলে রাখছি। তো যাই হোক, অনেকের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ সঠিকভাবে জানা নেই, তারা রাশিটা জানেন। তো সেই অনুযায়ী আজকে আমরা রাশিফল নিয়ে আলোচনা করছি। তো দেখুন, আগেই প্রথমেই আমি একটা কথা বলে নিতে চাই, দয়া করে স্কিপ করে করে দেখবেন না, তাতে কিন্তু আপনারাই ঠকবেন, আলটিমেট আপনারাই ঠকবেন। কেন ঠকবেন না? আমি কিছু কথা 2-3টে রাশির কমন বলে 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 যাব। তো আপনি যদি স্কিপ করে, বা আপনারা যদি স্কিপ করে করে দেখতে থাকেন, তাহলে কিন্তু সেই জিনিসগুলো আর আপনারা দেখতে পাবেন না। যেমন ধরুন, আমি শুরু করছি এই জায়গা থেকে। কোন জায়গা থেকে না? 29 মার্চ 2025 অনেক কিছু ঘটতে চলেছে, কি কি ঘটতে চলেছে? 29 মার্চ শনিবার, ওই দিন আবার অমাবস্যা, ওই দিন আবার সূর্যগ্রহণ, ওই দিন আবার শনির গোচর। শনি কুম্ভ থেকে মীন রাশিতে যাত্রা করবেন শনি 2.5 বছরের জন্য। ওই দিন কি হচ্ছে? ষড়গ্রহ সন্নিবেশ ঘটবে মীন রাশিতে। ওই দিন রাত্রের বেলা থেকে ষড়গ্রহ সন্নিবেশ ঘটবে। কি কি গ্রহ থাকবে সেখানে? রাহু তো এখন আছেই, এর সাথে যোগ হবে শনি, যোগ হবে বুধ, রবি, চন্দ্র, শুক্র। মোট 6টা গ্রহের অবস্থান হবে 29 মার্চ মীন রাশিতে। তো আরেকটা জিনিস বলার, যে এই যে রাহু এবং শনির যে কম্বিনেশন ঘটবে 29 মার্চ রাত থেকে, এটা স্টে করবে মীন রাশিতে আপ টু 18th মে। কিন্তু এটা স্টে করবে। ভালো করে দেখুন, এখানে লেখা রয়েছে আপ টু 18th মে। ভালো করে এই জায়গাটা দেখুন, 18th মে কিন্তু এটা স্টে করবে। কেন স্টে করবে না? 18th মে রাহু চলে আসবে মীন রাশি ছেড়ে কুম্ভ রাশিতে, স্বাভাবিক কারণে। তখন ওই শনি আর রাহুর যে কম্বিনেশন সেটা কেটে যাবে। বাট এই 29 মার্চ থেকে 18th মে, এই যে সময়কালটা প্রায় 3 মাস, এই সময়কালটা কিন্তু দেশ এবং যে কোনো
যে কোনো রাশি নির্বিশেষে দেশ এবং যে কোনো দেশের সীমানা বা গণ্ডি ছাড়িয়ে যে কোনো রাশি নির্বিশেষে প্রত্যেককে এই সময়টা এই ফেজটায় খুব সাবধানে থাকতে হবে। কবে থেকে? 29 মার্চ থেকে 18 মে পর্যন্ত এই সময়কালটা যেহেতু রাহু আর শনির কম্বিনেশন ঘটবে, সংযোগ ঘটবে, জুতি ঘটবে, যে কারণে এই সময় ফেজটা কিন্তু খুব সাবধানে থাকবেন প্রত্যেকে। এটা প্রত্যেকটা রাশির জন্য। দ্বিতীয় কথা যেটা বলার সেটা হলো রাহু এই 29 মার্চ শনি যেহেতু মীন রাশিতে প্রবেশ করছে 29 মার্চ, ফলে মেষ রাশির কিন্তু শনির সাড়ে সাথে শুরু হয়ে যাচ্ছে। মেষ রাশির জাতক জাতিকা দ্বারা যারা, তাদের কিন্তু শনির সাড়ে সাথে শুরু হয়ে যাচ্ছে 29 মার্চ থেকে। শুধু মেষ রাশি নয়, শনি যেহেতু 29 মার্চ কুম্ভ থেকে মীনে গমন করবে, ট্রানজিট করবে, সেহেতু সিংহ এবং ধনু রাশির জাতক জাতিকাদের ঢাইয়া শুরু হয়ে যাবে। সিংহ এবং ধনু রাশির জাতক জাতিকাদের ঢাইয়া শুরু হয়ে যাবে। তাহলে মেষ রাশির শনির সাড়ে সাথে শুরু হবে 29 মার্চ থেকে 7.5 বছরের জন্য, এবং সিংহ এবং ধনু রাশি 2.5 বছরের জন্য ঢাইয়া কিন্তু শুরু হয়ে যাবে। ফলে এই সময়কালে মেষ 7.5 বছর এবং সিংহ এবং ধনু, রিমার্কেবল পয়েন্ট এটা, ভালো করে দেখুন, যে তিনটে রাশিতে শনি নতুন এই যে ট্রানজিট হচ্ছে তাতে যে অ্যাফ্লিক্টেড হবে যে তিনটে রাশি, মেষ, সিংহ এবং ধনু, তিনটেই কিন্তু অগ্নিতত্ত্বের রাশি। ভালো করে খেয়াল করুন, তিনটেই কিন্তু অগ্নিতত্ত্বের রাশি। তাই মেষ রাশির জাতক জাতিকা, সিংহ এবং ধনু রাশির জাতক জাতিকাদের বলা হচ্ছে, এই তিনটে রাশির জাতক জাতিকাদের, যে আপনারা মাথা ঠান্ডা রেখে কিন্তু এই সময়কালটা পার করবেন। সিংহ এবং ধনু রাশির জাতক জাতিকারা 2.5 বছর চেষ্টা করবেন পারতপক্ষে কারোর সাথে কোনো গন্ডগোলে জড়াবেন না, নিজের শরীরের দিকে ভালো মতো খেয়াল রাখবেন। মেষ রাশি এবং সিংহ এবং ধনু রাশির জাতক জাতিকাদের বলা হচ্ছে নিজের শরীরের প্রতি বিশেষভাবে দৃষ্টি দেবেন, সতর্ক থাকবেন। এই তিন রাশির জাতক জাতিকাদেরই বলা হচ্ছে। মেষ কতদিন? 7.5 বছর, কেননা তার 7.5 শুরু হচ্ছে। সিংহ এবং ধনু কত বছর? না, 2.5 বছর করে, যেহেতু তাদের ঢাইয়া শুরু হচ্ছে। ঠিক আছে? এবং এই সময়কালে মেষ, সিংহ এবং ধনু, এই তিন রাশির জাতক জাতিকাদের বয়স্কা বাবা মা যারা আছেন, বয়স্ক এবং বয়স্কা বাবা মা, তাদের শরীরের প্রতিও বিশেষ খেয়াল রাখবেন, বিশেষ দৃষ্টি রাখবেন। তাহলে দেখতে পাচ্ছেন, আপনি যদি এই জায়গাটা স্কিপ করে বেরিয়ে যেতেন যে আমার তো মীন রাশি, যখন মীন আসবে তখন বলবো, বা আপনি ভাবতেন যে আমার তো ধনু রাশি, আমার যখন আসতো তখন বলবো, তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যেতেন। সে কারণে এই ভিডিওটা দয়া করে স্কিপ করে দেখবেন না, পুরোটাই দেখুন। যাই হোক, শুরু করছি মেষ রাশির থেকে। দেখুন, মেষ রাশির যেহেতু 7.5 শুরু হচ্ছে, তাই আমি প্রথমেই বলে দিলাম যে মেষ রাশিকে কিন্তু নিজের শরীরের দিকে, নিজের বাবা মার শরীরের দিকে এবং কারোর সাথে কোনো ঝুট ঝামেলা গন্ডগোল অশান্তিতে জড়ানো চলবে না। এটা কিন্তু মেষ রাশির বিশেষভাবে খেয়াল রাখতে হবে। আচ্ছা, মেষ রাশির আরেকটি বিষয়, সেটা হলো বৃহস্পতি বৃষ রাশি থেকে মিথুন রাশিতে ট্রানজিট করবে 15 মে। বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি বৃষ রাশি থেকে মিথুন রাশিতে ট্রানজিট করবে 15 মে। ফলে মেষ রাশির জাতক জাতিকাদের দ্বিতীয় ভাবে ছিলেন বৃহস্পতি, সেখান থেকে তৃতীয় ভাবে চলে যাচ্ছেন। তো যে কারণে একটু অর্থনৈতিক দিকে কিন্তু একটু টান পড়বে। একে তো শনির 7.5, তার মধ্যে দ্বিতীয় ভাব থেকে তৃতীয় ভাবে বৃহস্পতির ট্রানজিট, ফলে অর্থনৈতিক ব্যাপারটা একটু কিন্তু সামলে চলতে হবে, খুব সামলে চলতে হবে বৃহস্পতির জাতক জাতিকাকে, সরি, মেষ রাশির জাতক জাতিকাকে। এবার এই যে বৃহস্পতি ট্রানজিট হচ্ছে, এটায় মেষ রাশির কোন কোন জায়গায় বৃহস্পতির দৃষ্টি পড়ছে, কারণ বৃহস্পতির দৃষ্টিকে অত্যন্ত শুভ বলা হয়। তাহলে দেখি কোন কোন জায়গায় বৃহস্পতির দৃষ্টি পড়ছে। দেখুন, 15 মে যখন বৃহস্পতি মিথুন রাশিতে ট্রানজিট করবে, তখন তার তিনটে দৃষ্টি, পঞ্চম দৃষ্টি পড়বে তুলা রাশিতে, সপ্তম দৃষ্টি পড়বে ধনু রাশিতে এবং নবম দৃষ্টি পড়বে কুম্ভ রাশিতে। এবার দেখি তাহলে এই তিনটে রাশি, মেষ রাশির জন্য কোন কোন ঘর, কোন কোন ভাব? 1, 2, 3, 4, 5, 6, 7। প্রথম
তুলা রাশিতে যে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়বে, এটা সপ্তম ভাব। ফলে অনেকদিন ধরে মেষ রাশির যে জাতক জাতিকাদের বিয়ে ভেঙে যাচ্ছে, বিয়ে হচ্ছে না, তাদের কিন্তু এবার বিয়ের ফুল ফুটবে, তাদের কিন্তু বিয়ের শুভ যোগাযোগ আসবে। এরপরে আসছি মেষ রাশির কোথায় পড়ছে, সপ্তম থেকে নবম। বৃহস্পতির দ্বিতীয় দৃষ্টি পড়ছে নবমে, ধনু রাশিতে। ফলে নবম ভাব, ভাগ্যভাবে কিন্তু বৃহস্পতি মেষ রাশির বিশাল পরিবর্তন হবে। একে তো শনি কুম্ভ রাশি থেকে মীন রাশিতে আসছে, ফলে চাকরির ক্ষেত্রে কিন্তু মেষ রাশির নতুন সুযোগ, নতুন ভাবে ভাগ্যোদয় হওয়ার প্রবল থেকে প্রবলতর সম্ভাবনা দেখা দেবে মেষ রাশির ক্ষেত্রে। হ্যাঁ, মেষ রাশির ক্ষেত্রে তার বৃহস্পতির নবম দৃষ্টি ধনু রাশিতে পড়ার কারণে। বৃহস্পতির নবম দৃষ্টি পড়বে কুম্ভ রাশিতে। কুম্ভ রাশি মেষ রাশির জন্য একাদশ ভাব, ঠিক আছে? তো একাদশ ভাবে বৃহস্পতির দৃষ্টি অত্যন্ত শুভ। ফলে মেষ রাশির যেমন খরচাও বাড়বে, সেরকম কিন্তু ইনকামও এবার এই বৃহস্পতি যতদিন দৃষ্টি দেবে কুম্ভ রাশিতে, মানে মেষের একাদশ ভাবে, ততদিন কিন্তু মেষ রাশির জন্য যথেষ্ট ভালো রোজগারের স্কোপ আসবে। তবে হ্যাঁ, আবার বলছি আপনাদের বিশেষ সতর্কতা অবলম্বন করবেন। অকারণে ঝুট ঝামেলা গন্ডগোলে জড়াবেন না, অকারণে কারোর সাথে কোনো রকম তর্কাতর্কিতে যাবেন না, তাতে কিন্তু আপনারা মেষ রাশির জাতক জাতিকারা অনেক সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন। এবার আসছি মেষ রাশির থেকে এবার আসছি বৃষ রাশিতে। বৃষ রাশিতে বৃহস্পতি এখন বসে আছেন, কিন্তু বৃহস্পতি ট্রানজিট করবেন 15 মে মিথুন রাশিতে, মানে বৃষ রাশির দ্বিতীয় ভাবে, যেটা বৃষ রাশির জন্য খুব ভালো। দ্বিতীয় ভাবে বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতির অবস্থান, এটা নিঃসন্দেহে শুভ আফটার 15 মে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, সেটা হলো এই যে 15 মে যে বৃষ রাশিতে ট্রানজিট করছে বৃহস্পতি, এতে কি কি ভালো প্রভাব বৃহস্পতির আবার ভাবগুলো দেখি। সেটা হলো 1, 2, 3, 4, 5, 6 ষষ্ঠ ভাবে পড়ছে বৃহস্পতির দৃষ্টি পড়বে। তো সেটা বৃষ রাশির জন্য ষষ্ঠ ভাব। ফলে রোগ, বড় ধরনের কোনো রোগ কিন্তু বাসা বাঁধতে পারে। আবার এটাও হতে পারে যে বৃহস্পতির দৃষ্টিতে অনেক বড় রোগ থেকে মুক্তি লাভও কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের ঘটতে পারে, কারণ বৃহস্পতির দৃষ্টিকে আমরা শুভ বলতে পারি। এবার ঘটনা হলো, আপনি বলবেন যে আপনি দুরকম কথা বললেন। না, দুরকম কথা নয়। যাদের জন্ম ছকে বৃহস্পতির অবস্থান শুভ, তাদের জন্য কিন্তু রোগ মুক্তির সম্ভাবনা আছে। এবং কিন্তু যাদের বৃহস্পতির অবস্থান, যাদের জন্ম ছকে শুভ নয়, তাদের জন্য কিন্তু বড় রোগের একটা প্রাদুর্ভাব হওয়ার সম্ভাবনা থাকবে, সতর্ক হবেন। এরপরে বৃহস্পতির দৃষ্টি পড়ছে অষ্টম ভাবে। তো ষষ্ঠ অষ্টম দুটো ভাবে কিন্তু দৃষ্টি পড়ছে কার, বৃহস্পতি। অষ্টম ভাবও শুভ নয়। তো এটা পুরোপুরি ডিপেন্ড করছে যে বৃষ রাশির জাতক জাতিকাদের জন্ম ছকে বৃহস্পতির অবস্থান। যদি জন্ম ছকে বৃহস্পতির অবস্থান শুভ হয়, তবে বড় রোগ থেকে মুক্তি, ঠিক আছে, বড় কোর্ট কেস থেকে মুক্তি, এইসব থেকে মুক্তি ঘটবে। কিন্তু অবস্থান যদি বৃহস্পতির শুভ না হয় তাদের ইন্ডিভিজুয়াল চার্টে, সেক্ষেত্রে কিন্তু সতর্কতা, সাবধানতা অবলম্বন গ্রহণ করতে হবে বৃষ রাশির জাতক জাতিকাকে। এবার বৃহস্পতির তৃতীয় দৃষ্টি পড়বে, কোথায় পড়ছে না, বৃষ রাশি কাউন্ট করে দেখিয়ে দিচ্ছি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 দশম ভাবে। ফলে বৃষ রাশির দশম ভাবে বৃহস্পতির নবম দৃষ্টি পড়বে। ফলে এটা কিন্তু বৃষ রাশির জন্য যথেষ্ট ভালো। তারা কিন্তু এই সময় ভালো কোনো কর্মক্ষেত্রে ভালো কোনো অফার পেতে পারেন। অবভিয়াসলি তাদের প্রমোশন পর্যন্ত হতে পারে, যদি জন্ম ছকে বৃহস্পতির অবস্থান শুভ হয়, তবে তাদের কিন্তু প্রমোশন পর্যন্ত ঘটতে পারে এই সময়কালে। এরপরে আসছি মিথুন রাশিতে। দেখুন, মিথুন রাশিতেই বৃহস্পতি আসবেন 15 মে। এবার সেখানে বসেই কিন্তু দৃষ্টি পড়বে তার তুলা, ধনু এবং কুম্ভে। এবার মিথুন রাশির জন্য তুলা কোন ভাব হচ্ছে, এবার কাউন্ট করে দেখি, 1, 2, 3, 4, 5 পঞ্চম ভাব। তো প্রথম একটা থেকে কাউন্ট করি, পঞ্চম ভাব থেকে কাউন্ট করি। মিথুন রাশির জন্য পঞ্চম ভাবে বৃহস্পতির প্রথম দৃষ্টি পড়বে। তো
পঞ্চম ভাব হলো ক্রিয়েটিভিটির জায়গা। এই সময় যদি মিথুন রাশির, এমনিতেই মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে একটা ক্রিয়েটিভ ব্যাপার কিন্তু থাকে, ইনবর্ন তাদের মধ্যে কিন্তু ম্যাক্সিমাম মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে একটা ক্রিয়েটিভিটি থাকে। তো তারা এই সময় কিন্তু চাইলে ক্রিয়েটিভিটির উন্মেষ তারা ঘটাতে পারেন তাদের নিজেদের ক্রিয়েটিভিটির জায়গা থেকে, সে যে যে ফিল্ডে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা প্রচন্ড শুভ আসতে চলেছে ক্রিয়েটিভিটির জায়গা থেকে। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পঞ্চম ভাব হলো সন্তান ভাব, ফলে যাদের অনেক দিন ধরে ইস্যু প্রবলেম চলছে, সন্তান লাভে নানান রকম বাধা, তারাও কিন্তু এবার সুসংবাদ পেতে চলেছেন বৃহস্পতির এই পঞ্চম দৃষ্টিতে। ঠিক আছে, বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়ছে ধনুতে মিথুন রাশির। তো ধরুন অনেকদিন ধরে ধরুন স্বামী স্ত্রীতে অনেক রকম প্রবলেম চলছিল, অনেক রকম অসুবিধা চলছিল, ভুল বোঝাবুঝি চলছিল, বৃহস্পতির এই শুভ দৃষ্টিতে মিথুন রাশির জাতক জাতিকাদের সেই মানে বাধা কিন্তু কেটে যাওয়ার প্রবল থেকে প্রবলতর সম্ভাবনা আছে। এবার কিন্তু স্বামী স্ত্রীতে একটা বোঝাপড়ার জায়গা আসবে, ভুল বোঝাবুঝির জায়গাটা কাটার পূর্ণ সম্ভাবনা। এবার মিথুন রাশি থেকে বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে কুম্ভ রাশিতে। কুম্ভ রাশি হলো তাহলে সপ্তম, অষ্টম, নবম ভাগ্যভাবে। ভাগ্যভাবে মিথুন রাশির দৃষ্টি পড়ছে বৃহস্পতির শুভ দৃষ্টি, ফলে ভাগ্যোন্নতি মিথুন রাশির জাতক জাতিকাদের 15th মের পর আবার বলছি ভাগ্যোদয়ের পূর্ণ সম্ভাবনা। কিন্তু আবার আমি রিপিট করছি, আই রিপিট এগেইন অ্যান্ড এগেইন, যে যদি আপনাদের জন্মছকে বৃহস্পতির অবস্থান শুভ হয় তবেই কিন্তু আপনারা বৃহস্পতির শুভ ফলগুলো পাবেন, এবং সেক্ষেত্রে বলা যায় ডেফিনেটলি পাবেন। এবার আসছি কর্কট রাশিতে। দেখুন কর্কট রাশিতে বৃহস্পতি কিন্তু বছরের শেষ দিকে যাবেন, অতিচার গতি নেবেন বৃহস্পতি, এবং সেই সময় কর্কট রাশিতে বৃহস্পতি যাবেন, ফলে তখনকার ক্যালকুলেশন আবার আলাদা হবে। তখন আবার আমি তার আগে আমি আবার একটা নতুন ভিডিও করব, যখন অতিচার গতিতে মিথুন রাশি থেকে দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে যাবেন, তখন আবার একটা ভিডিও হবে তার আগে। তো এখনকার ভিডিওটা আপাতত বলি 15th মেতে কি কি হবে, 15th মের পর থেকে কি কি হবে সেই বছরের শেষ প্রান্তে যখন বৃহস্পতি যাবে তার আগে পর্যন্ত কি হবে সেই ডেটটা আমি এখন বলছি না, কেননা সেই ডেটটা বললে আপনাদের সব গুলিয়ে যাবে, তো আমি সেটা গোলাতে চাই না। সেই সময় যে সময় যেটা সেই সময় সেটা নিশ্চয়ই আলোচনা করবো। এখন কর্কট রাশির বিষয়ে চলে আসি। কর্কট রাশির দেখুন 1, 2, 3, 4 চতুর্থ ভাবে দৃষ্টি পড়ছে বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি। চতুর্থ ভাব হলো যে আপনারা যদি অনেক দিন ধরে সুপ্ত ইচ্ছে থেকে থাকে, বাড়ি করবেন বা জমি কিনবেন বা ঘর বানাবেন জমি কিনে, তো আপনাদের সেই ইচ্ছে কিন্তু এবার পূর্ণ হতে চলেছে, কিন্তু অন কন্ডিশন যদি আপনাদের জন্মছকে বৃহস্পতির অবস্থান শুভ হয় তখন কিন্তু এটা সম্ভাবনা, এবং গাড়িও কেনার পূর্ণ সম্ভাবনা আছে, যেহেতু চতুর্থ ভাবে কর্কট রাশির বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি দৃষ্টি দেবে আফটার 15th মে। আচ্ছা, কর্কট রাশির চতুর্থ, পঞ্চম, ষষ্ঠতেও কিন্তু দৃষ্টি পড়ছে বৃহস্পতি। ষষ্ঠ ভাব আগেই বললাম, রোগ এবং মামলা মকদ্দমার ঘর হলো ষষ্ঠ ভাব। তো সেক্ষেত্রে কিন্তু যদি আপনাদের জন্মছকে বৃহস্পতির অবস্থান শুভ হয় কর্কট রাশির জাতক জাতিকাদের, সেক্ষেত্রে বড় রোগ থেকে মুক্তি ঘটবে, দীর্ঘদিন ধরে ভুগছেন তার থেকে মুক্তি পাবেন যদি বৃহস্পতির অবস্থান আপনার জন্মছকে শুভ হয়। আর যদি অশুভ থাকে বৃহস্পতি আপনার জন্মছকে, কোনোভাবে অ্যাফ্লিক্টেড হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু একটু শরীরের দিকে বিশেষভাবে খেয়াল রাখবেন, কেননা ষষ্ঠভাবে বৃহস্পতির দৃষ্টি মানে অ্যাফ্লিক্টেড বৃহস্পতির দৃষ্টি কিন্তু বড় কোনো রোগকে কিন্তু ডেকে আনতে পারে। তাই কোনো বড় জ্যোতিষীকে দিয়ে ইন্ডিভিজুয়াল বার্থ ডিটেলসটা একবার স্টাডি করিয়ে নেবেন, হরোস্কোপটা একবার ইন ডিটেলড স্টাডি করিয়ে নেবেন। এবার এরপরে পরবর্তী দৃষ্টি পড়ছে ষষ্ঠ, সপ্তম, অষ্টম ভাবে পড়ছে। দেখুন দুটোই কিন্তু রোগ জ্বালা যন্ত্রণার ব্যাপার আসছে, অষ্টম ভাবও তাই, ষষ্ঠ ভাবও তাই। তো সেক্ষেত্রে কর্কট রাশির জাতক জাতিকাদের পরামর্শ দেয়া হচ্ছে যে আপনারা নিজের ছক যদি দেখতে পারেন খুব ভালো কথা, নয়তো কোনো ইন্ডিভিজুয়াল চার্টটা বড় কোনো জ্যোতিষীকে দিয়ে বানিয়ে অ্যানালিসিস করিয়ে নেবেন যে আপনাদের জন্মছকে বৃহস্পতির অবস্থানটা ভালো না মন্দ। যদি ভালো হয় সেক্ষেত্রে অষ্টম ভাবে আপনার যে বৃহস্পতির দৃষ্টি পড়বে সেটাও কিন্তু আপনাকে অনেক রোগ জ্বালা
অনেক মানে খারাপ বিষয় থেকে আপনাকে কিন্তু বৃহস্পতি ওটা মিনিমাইজ করে দেন। যদি বৃহস্পতির অবস্থান কারো জন্মছকে শুভ হয়, তখন সেইখানে বৃহস্পতির দৃষ্টি পড়লে, সে ষষ্ঠ ভাব হোক, সেটা অষ্টম ভাব হোক, কিংবা সেটা দ্বাদশ ভাব হোক, তবে কিন্তু সেই খারাপ ব্যাপারটা অনেকটা মিনিমাইজ হয়ে যায় বৃহস্পতির শুভ দৃষ্টিতে। ঠিক আছে, এবার আসছি সিংহ রাশিতে। সিংহ রাশিতে আমি আগেই বললাম যে 29 মার্চ যখন কুম্ভ রাশি থেকে মীন রাশিতে শনি ট্রানজিট করবেন, সাথে সাথে কিন্তু সিংহ রাশির ঢাইয়া শুরু হয়ে যাবে। তো এই ঢাইয়ার জন্য কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের বিশেষ সতর্কতা নিতে হবে। আপনারা অগ্নিতত্ত্বের রাশি ঠিক আছে, আপনাদের রাশির অধিপতি রবি, সব ঠিক আছে, কিন্তু মাথা ঠান্ডা রাখতে হবে, নয়তো কিন্তু অনেক সুবর্ণ সুযোগও কিন্তু হাতছাড়া হয়ে যাবে এই 2.5 বছরে। আর শরীরের দিকে খেয়াল রাখুন, মাথা গরম করলে কিন্তু অটোমেটিক আপনাদের শরীরই ক্ষতি হবে। যার জন্য মাথা গরম করছেন তার কিন্তু কিচ্ছু ক্ষতি হবে না, ক্ষতিটা হবে আপনার, কারণ আপনার শনির ঢাইয়া চলছে, শুরু হচ্ছে। আপনার শনি ঢাইয়া শুরু হচ্ছে 29 মার্চ। ফলে নিজের শরীরের দিকে এবং অবশ্যই নিজের বয়স্ক বাবা মার দিকে, শরীরের দিকে, তাদের শরীরের দিকে একটু বিশেষ দৃষ্টি দেবেন। কেননা এই ঢাইয়াটা কিন্তু বাবা মার ক্ষেত্রেও অ্যাফ্লিক্টেড হতে পারে, এফেক্টেড হতে পারে। ঠিক আছে, খুব সাবধানে থাকবেন সিংহ রাশির জাতক জাতিকারা, মাথাটা ঠান্ডা রাখুন। আচ্ছা, এবার দেখি যে সিংহ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে বৃহস্পতির শুভ দৃষ্টি কোথায় কোথায় পড়ছে। দেখুন, বৃহস্পতির প্রথম শুভ দৃষ্টি পড়ছে সিংহ রাশির তৃতীয় ভাবে। তৃতীয় ভাব হলো ভাতা ভগ্নী, মানে তাদের সাথে যদি এতদিন কোনো মানে খারাপ সম্পর্ক হয়ে থাকে, সম্পর্কের অবনতি হয়ে থাকে, তবে বৃহস্পতির শুভ দৃষ্টিতে সেটা কিন্তু ভালো হবার সম্ভাবনা আছে, যদি অন কন্ডিশন আপনার ছকে বৃহস্পতির অবস্থান শুভ হয় তবেই। কেননা আপনার কিন্তু শনির ঢাইয়া চলছে, এটা মাথায় রাখবেন সবসময়। আচ্ছা, এরপরে আসছি তৃতীয়, চতুর্থ, পঞ্চম। পঞ্চম ভাবে বৃহস্পতির শুভ দৃষ্টি পড়ছে সিংহ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে। সেক্ষেত্রে সিংহ রাশির জাতক জাতিকার ক্ষেত্রেও কিন্তু ক্রিয়েটিভিটির পূর্ণ বিকাশ হওয়ার সম্ভাবনা, অন কন্ডিশন যদি তাদের জন্মছকে বৃহস্পতির অবস্থান শুভ হয় এবং সন্তানের সাথে ধরুন মনোমালিন্য চলছিল, সেটা কাটবে। সন্তানের ব্যাপারে কোনো প্রবলেম চলছিল, সন্তান ধারণের ক্ষেত্রে কোনো জাতিকার, সিংহ রাশির জাতিকার, তাদের জন্য সুখবর আসতে চলেছে আফটার 15 মে। ঠিক আছে, 2025। কিন্তু সবই কিন্তু বৃহস্পতির শুভ ফল। আমি বারবার রিপিট করছি, আই রিপিট এগেইন অ্যান্ড এগেইন, যে যদি বৃহস্পতি তাদের জন্মছকে শুভ হয় তবেই কিন্তু এই শুভ ফল তারা পাবেন, আদারওয়াইজ কিন্তু সেটা এতটা শুভ ফল তারা কিন্তু পাবেন না বৃহস্পতির দৃষ্টি দিল। এবার আসছি বৃহস্পতির পঞ্চম দৃষ্টি গেল, ষষ্ঠ, সপ্তম। সপ্তম ভাবে সিংহের দৃষ্টি পড়ছে, কুম্ভ রাশিতে পড়বে সপ্তম ভাব। ফলে সিংহ রাশির জাতক জাতিকার ক্ষেত্রেও কিন্তু এই নিয়ম প্রযোজ্য হবে যে যদি কোনো রকম স্বামী স্ত্রীতে কোনো ভুল বোঝাবুঝি থেকে থাকে, তবে এই সময়টা কিন্তু মেটার সম্ভাবনা। তবে সিংহ রাশির জাতক জাতিকাকে আমি বারবার সাবধান করছি যে যেহেতু শনির ঢাইয়া শুরু হয়ে যাচ্ছে, সেহেতু কিন্তু এরকম ঘটতে পারে যে বৃহস্পতির দৃষ্টিতে গন্ডগোল কাটলো, ভাব ভালোবাসা হলো, কিন্তু আবার শনির ঢাইয়াতে আপনি মেজাজ হারিয়ে ফেললেন, ভুল বোঝাবুঝি আবার চলে এলো, আবার কিন্তু সেই সম্পর্ক কেটে যাবার ভয় থাকবে। ফলে এটা কিন্তু বিশেষ সাবধানতার সাথে ডিল করবেন বিষয়টাকে, খুব সতর্কতার সাথে, খুব সেন্সিটিভ ওয়েতে। আসছি এবার কন্যা রাশি প্রসঙ্গে। দেখুন, কন্যা রাশিতে এই বর্তমানে কেতু আছে। কেতুর তো দৃষ্টি হয় না, কেতু যেখানে বসে থাকে সেই ঘরটাকে ড্যামেজ করে। ফলে কেতু যখন 18 মে রাহুও চলে আসবে মিন থেকে কুম্ভে, এবং কেতুও চলে যাবে 18 মে কন্যা থেকে সিংহে। আচ্ছা, সেক্ষেত্রে কিন্তু সিংহে যখন কেতু যাবে, সিংহ রাশি কিন্তু আরেকটু বেশি, যেহেতু কেতু তাদের ঘরে চলে আসছে, সেহেতু কিন্তু বিশেষ কিছু ব্যাপারে তাদের সতর্কতা গ্রহণ করতে হবে সিংহ রাশির জাতক জাতিকাকে। সেটা হলো কেতু কিন্তু কনস্পিরেসির কারক গ্রহ, ষড়যন্ত্রের কারক গ্রহ। তাই আপনি ষড়যন্ত্রের শিকার হয়ে যেতে পারেন যদি কিনা কেতু আপনার জন্মছকে অ্যাফ্লিক্টেড হয়ে থাকে, কোনোভাবে পীড়িত যদি হয়ে থাকে কেতু আপনার জন্মছকে। সেক্ষেত্রে কেতু যখন 18 মে সিংহ রাশিতে প্রবেশ করবে, তারপর থেকে কিন্তু 1.5 বছর কেতুর অবস্থান এবং রাহুর অবস্থান ট্রানজিট করার পরে এক রাশিতে 1.5 বছর, শনি 2.5 বছর, বৃহস্পতি 1 বছর এবং কেতু 1.5 বছর, 18 মাস। তো সেক্ষেত্রে
কনস্পিরেসির শিকার হওয়ার পূর্ণ সম্ভাবনা থাকবে, ভয় থাকবে। সেক্ষেত্রে সিংহ কেন ভয় থাকবে? একে তো কেতু চলে আসবে তার রাশিতে, সিংহ রাশিতে, এবং তার সাথে ঢাইয়াও শুরু হয়ে যাবে শনি। ফলে কিন্তু কনস্পিরেসির থেকে একটু সাবধানতা গ্রহণ করবেন যারা সিংহ রাশির জাতক বা জাতিকা। আচ্ছা, এবার কন্যা রাশি কিন্তু কেতুর এই যে আক্রমণ, এর থেকে রক্ষা পাবে 18th মেতে যখন কেতু সিংহ রাশিতে চলে যাবে কেতু, তখন কিন্তু কন্যা রাশির জাতক জাতিকারাও কিন্তু অনেকটা কিন্তু রিল্যাক্স অনুভব করবেন। আরো রিল্যাক্স কিসে অনুভব করবেন না, রাহুর সপ্তম দৃষ্টি ছিল, সময় সপ্তমে দৃষ্টি এখনো আছে, এটা 18th মে কাটবে, কারণ রাহুও চলে যাবে মীন রাশি থেকে কুম্ভ রাশিতে, যে কারণে একে তো কেতুও সরে যাবে রাশি থেকে, ওদিকে রাহুর দৃষ্টিও কিন্তু সরে যাবে, যে কারণে কন্যা রাশির জাতক জাতিকারা ফিল করবেন যে তাদের যেন মাথা থেকে একটা বিশাল বড় পাহাড়ের বোঝা নেমে গেল। এতদিন যেন একটা বিশাল বড় জগদ্দল পাথর যেন তাদের উপরে বসেছিল, চেপে বসেছিল। তারা বুঝতে পারবেন আফটার 18th মে, আস্তে আস্তে রিয়েলাইজ করবেন যে তাদের যেন বিশাল বড় একটা পাহাড় কেটে যাচ্ছে। এটা কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ সংবাদ। আচ্ছা, এবার আসছি যে কন্যা রাশির জন্য বৃহস্পতির এই 3টে দৃষ্টি কিভাবে কি ফল দেবে। এক হলো, বৃহস্পতির প্রথম দৃষ্টি পড়বে তুলা রাশি, মানে কন্যা রাশির জন্য দ্বিতীয় ভাব ধনভাব, ধনভাবে দৃষ্টি পড়বে। ফলে যদি আপনাদের জন্মছকে বৃহস্পতির অবস্থান শুভ হয়, তবে কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু একে তো কেতু সরে যাচ্ছে, রাহুর দৃষ্টি সরে যাচ্ছে, এবং দ্বিতীয় ভাব ধনভাবে বৃহস্পতির দৃষ্টি, এটা কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে, ধনাগম ধনাগম হতে চলেছে, যদি শুধু একটু বৃহস্পতির অবস্থানটা তাদের জন্মছকে শুভ হয়। ঠিক আছে। আচ্ছা, এবারে বৃহস্পতির পরের দৃষ্টি যেটা মানে সপ্তম দৃষ্টি, সেইটা পড়ছে ধনু রাশিতে। এবার কন্যা রাশির জন্য 1 2 3 4 চতুর্থ ভাবে তাদের দৃষ্টি পড়ছে শুভ গ্রহ বৃহস্পতির, ফলে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়বে। ফলে চতুর্থ ভাব হলো জমি বাড়ি গাড়ি, এইসবের শুভ ভাব হলো চতুর্থ ভাব। ফলে দেখবেন কন্যা রাশির জাতক জাতিকারা তারা কিন্তু অনেকদিন ধরে আটকে আছে, ধরুন কোনো কারণে, নানান কারণে, কারণ আটকে থাকাই স্বাভাবিক, কারণ কেতু আপনাদের ঘাড়ে চেপেছিল এতদিন, 1.5 বছর আপনাদের ঘাড়ে চেপেছিল কেতু, ওদিকে রাহুর সমসপ্তমী দৃষ্টি পড়ছিল কন্যা রাশির জাতক জাতিকার উপরে। ফলে স্বাভাবিক কারণে কন্যা রাশির জাতক জাতিকারা, তার মধ্যে চতুর্থভাবে বৃহস্পতির শুভ দৃষ্টি, এবং কোথায় পড়ছে বৃহস্পতির শুভ দৃষ্টি? বৃহস্পতিরই ঘর, বৃহস্পতি নিজের ঘর, এটা ধনুরাশির ঘর, সেইখানে এটা কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু উপরি পাওনা, অত্যন্ত শুভ হতে চলেছে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য। যদি না একান্তভাবে তাদের রাশিচক্রে, তাদের জন্মছকে যদি কোনোভাবে বৃহস্পতি পীড়িত হয়ে থাকে বা অ্যাফ্লিক্টেড হয়ে থাকে, তবে কিন্তু কন্যা রাশির জন্য জমি বাড়ি, যেটা তাদের অনেকদিন আটকে ছিল, সুপ্ত ইচ্ছে ছিল, সুপ্ত মনোবাসনা ছিল, তাদের কিন্তু সেটা এবার পূর্ণ হতে চলেছে। এবং তারা যদি গাড়ি কেনার ইচ্ছেও ছিল, সেটাও এবার পূর্ণ হতে পারে। আচ্ছা, এর পরের দৃষ্টি পড়ছে, এটা গেল চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ভাবে কিন্তু বৃহস্পতির দৃষ্টি পড়ছে। ঠিক আছে। তো সেক্ষেত্রে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের ষষ্ঠভাবে দৃষ্টি পড়লে, যদি ওই একই কন্ডিশন কিন্তু, যে যদি কন্যা রাশির জাতক জাতিকাদের বৃহস্পতির অবস্থান শুভ হয় তাদের জন্মছকে, তবে কি হবে, রোগ মুক্তির সম্ভাবনা প্রবলভাবে দেখা দেবে। কিন্তু যদি অ্যাফ্লিক্টেড বা পীড়িত হয়ে থাকে বৃহস্পতি তাদের জন্মছকে, সেক্ষেত্রে কিন্তু যেটা হবে যে শরীরের দিকে কিন্তু ভোগান্তি বাড়বে, কারণ তখন কিন্তু বৃহস্পতি কোনো মানে শুভ কিন্তু ঘটাতে পারবেন না আপনার, কারণ আপনার তো জন্মছকেই অ্যাফ্লিক্টেড হয়ে আছে বৃহস্পতি। যাই হোক, কন্যা রাশি বোঝাতে পারলাম। এবার আসছি তুলা রাশিতে, তার আগে আমার একটু মার্জনা করবেন, আমি একটু জল খেয়ে নিই। তুলা রাশি, দেখুন তুলা রাশিতে বৃহস্পতির প্রথমেই পঞ্চম দৃষ্টি পড়ছে তুলা রাশিতে, তার মানে তুলা রাশির জাতক জাতিকাদের যাদের শরীর খারাপ চলছিল এতদিন, নানানভাবে শরীরে নানান রকম রোগ জ্বালা যন্ত্রণা দেখা দিচ্ছিল, তাদের জন্য কিন্তু খুব শুভ, কেননা রোগ জ্বালা যন্ত্রণা থেকে তারা অনেকটাই কিন্তু মুক্তি পেতে চলেছেন। ঠিক আছে। এটা হলো বৃহস্পতি প্রথম দৃষ্টি। এবার বৃহস্পতি দ্বিতীয় দৃষ্টি, সেটা পড়ছে তার 1 2 3 তৃতীয় ভাবে, ওই একই কন্ডিশন, যদি বৃহস্পতির অবস্থান শুভ হয় তবে কিন্তু তুলা রাশির জাতক জাতিকারা কিন্তু
তাদের ভাই বোনের সাথে যে সম্পর্কটা তিক্ত হয়ে গেছিল, ঠিক আছে, সেই সম্পর্কটা কিন্তু জোড়া লাগবার প্রবল থেকে প্রবলতর সম্ভাবনা কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, যদি বৃহস্পতির অবস্থান তাদের জন্মছকে শুভ হয়। এবার 1, 2, 3, 4, 5 পঞ্চম ভাবে বৃহস্পতির শুভ দৃষ্টি, অবভিয়াসলি প্রেম প্রীতি এইসব দিকে পঞ্চম ভাব প্রেম প্রীতিও দেখায়। ফলে পঞ্চম ভাবে বৃহস্পতির দৃষ্টি প্রেম প্রীতির জায়গায় কিন্তু একটা শুভ ভাব দেখা দেয়, এবং এছাড়া ক্রিয়েটিভিটির জায়গায় একটা শুভ ভাব দেখা দেবে, ঠিক আছে। এবং যদি সন্তান সন্ততির সাথে কোনো রকম ভুল বোঝাবুঝি থেকে থাকে, সেখানেও সেই ভুল বোঝাবুঝি মিটবে, তিক্ততা মিটবে পঞ্চম ভাবে বৃহস্পতির শুভ দৃষ্টিতে। এবং কি হবে না, পঞ্চম ভাবে যদি বৃহস্পতির শুভ দৃষ্টি পড়ে, সেক্ষেত্রে কিন্তু সন্তান লাভে যাদের বাধা হচ্ছিল, নানান রকম প্রবলেম ক্রিয়েট হচ্ছিল, তারাও কিন্তু এবার সুখবর পেতে চলেছেন, ঠিক আছে। কিন্তু এই যে ভালোগুলো বললাম তুলা রাশির জন্য, অবশ্যই কিন্তু একই কন্ডিশন, যদি আপনার জন্মছকে বৃহস্পতির অবস্থান শুভ হয় তবেই। এবার আসছি বৃশ্চিক রাশিতে। দেখুন, বৃশ্চিক রাশিতে ধনু ধনু দ্বিতীয় ভাব, সেখানে বৃহস্পতির দৃষ্টি পড়ছে। ফলে বৃহস্পতির দ্বিতীয় ভাবে দৃষ্টি পড়ায় ধনভাব কিন্তু যথেষ্ট ভালো হতে চলেছে বৃশ্চিক রাশি। আচ্ছা, বৃশ্চিক রাশির জন্য আরেকটা সুসংবাদ, কিন্তু বৃশ্চিক রাশির এতদিন কিন্তু ঢাইয়া চলছিল, এই 29শে মার্চ বৃশ্চিক রাশিরও কিন্তু ঢাইয়া কেটে যাবে। কিন্তু 29 মার্চ যখনই শনি কুম্ভ থেকে মিনে চলে যাবেন, অটোমেটিক বৃশ্চিক রাশিরও কিন্তু ঢাইয়াটা কেটে যাবে, ঠিক আছে। যেমন এতদিন আপনার কর্কট রাশি, কর্কট রাশিরও ঢাইয়া চলছিল, কর্কট রাশিরও ঢাইয়া কিন্তু কেটে যাবে যখন 29শে মার্চ শনি যখন কুম্ভ থেকে মিনে ট্রানজিট করবেন, তখন কিন্তু কর্কট রাশির জন্য সুসংবাদ, তাদেরও কিন্তু ঢাইয়া থেকে তারা মুক্তি পাবেন। মানে কর্কট আর বৃশ্চিক ঢাইয়া থেকে মুক্তি পাবে, আর ধনু আর সিংহ ঢাইয়া শুরু হবে 29 মার্চ থেকে 2.5 বছরের জন্য, ঠিক আছে। তো বৃশ্চিক রাশির ধনভাব যথেষ্ট ভালো হবে, ঢাইয়া কেটে যাবে, ঠিক আছে। এবারে বৃহস্পতির দ্বিতীয় তৃতীয় চতুর্থ ভাবে দৃষ্টি পড়বে, সেক্ষেত্রে কিন্তু জমি বাড়ি গাড়ি এসব দিকে সুসংবাদ পাওয়ার প্রবল সম্ভাবনা থাকবে বৃশ্চিক রাশি, যদি কিনা তাদের জন্মছকে বৃহস্পতির অবস্থান শুভ হয় সেক্ষেত্রে। আচ্ছা, বৃহস্পতির প্রথম যে দৃষ্টিটা সেটা ছিল বৃশ্চিক রাশির জন্য দ্বাদশ ভাবে বৃহস্পতির দৃষ্টি, সেটা কিন্তু যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যদি জন্মছকে বৃহস্পতি শুভ হয়, তবে সেক্ষেত্রে কিন্তু খারাপ ভাব, যেটা পীড়িত ভাব যেগুলো আছে দ্বাদশ ভাবের, সেগুলো থেকে বৃশ্চিক রাশি অনেকাংশে সেই ভাবটা কেটে যাবে, মিনিমাইজ হয়ে যাবে খারাপ ভাবটা, যদি বৃশ্চিক রাশির জন্মছকে বৃহস্পতির অবস্থান শুভ হয়। যদি বৃহস্পতির অবস্থান তাদের জন্মছকে অ্যাফ্লিক্টেড হয়, পীড়িত হয়, সেক্ষেত্রে কিন্তু ব্যয়ভাব বেড়ে যাবে, হসপিটালাইজেশনের ব্যাপারে একটা ভয় থাকবে। অতএব এই দুটো জায়গায় কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে, যদি জন্মছকে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বৃহস্পতির অবস্থান শুভ না হয় সেক্ষেত্রে। আর যদি শুভ হয় তাহলে তো অল ওয়েল অ্যান্ড গুড। এবার আসছি বৃশ্চিক রাশির থেকে ধনু রাশিতে। ধনু রাশি আগেই বললাম ঢাইয়া শুরু হয়ে যাচ্ছে 29 মার্চ, 2.5 বছর কিন্তু আপনাদের খুব সাবধানে থাকতে হবে, নিজের শরীর, নিজের বাবা মার শরীর, এই শরীরের ব্যাপারে বিশেষ দৃষ্টি দিতে হবে, ধ্যান দিতে হবে বাবা মার দিকে এবং নিজের শরীরের দিকে, কেননা ঢাইয়া আপনাদের শুরু হয়ে যাচ্ছে। আর ধনু রাশির জন্য যেটা বলার সেটা হলো যে ধনু রাশি এমন একটা রাশি যাদের কিন্তু আগাগোড়া পরীক্ষাই দিয়ে আসতে হচ্ছে, সেই শনির 7.5 থেকে তাদের শুরু হয়েছে, তারপরে তাদের রাহুর সাথে বৃহস্পতির গুরুচণ্ডাল দোষের প্রভাব তাদের ভুগতে হয়েছে, এখন আবার ঢাইয়া ভুগতে হবে। কিন্তু দেখুন, একটা কথা হলো যে সবকিছুরই তো একটা শেষ আছে, সবকিছুরই কিন্তু শেষ আছে। ফলে এই যে ধনু রাশিতে দেখুন বৃহস্পতির দৃষ্টি পড়ছে, যদি ধনু রাশির জাতক জাতিকাদের জন্মছকে বৃহস্পতির অবস্থান শুভ হয়, সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতির জাতক জাতিকাদের এই ঢাইয়ার প্রভাব থেকে অনেকটাই তারা কিন্তু মুক্তি পাবেন, যদি বৃহস্পতির অবস্থান তাদের জন্মছকে শুভ হয়। কেননা ঢাইয়ার খারাপ প্রভাব যেগুলো, সেগুলো থেকে কিন্তু তারা মুক্ত হবেন, ঠিক আছে, রক্ষা পাবেন। আর একটা কথা বলি, যেহেতু ধনুরাশির জাতক জাতিকেরা অনেক দিন ধরে তাদের মানে ভগবান পরীক্ষা নিচ্ছেন, বিধাতা পরীক্ষা নিচ্ছেন,
এই ঢাইয়ায় কিন্তু তাদের পরীক্ষা মুক্তির সম্ভাবনা প্রবল। ধনুরাশির জন্য আমি এই শুভ সংবাদটা প্রেডিক্ট করতে চাই যে তাদের জন্য কিন্তু প্রবল সম্ভাবনা যে তাদের সেই যে দীর্ঘ 7.5 বছর ওদিকে শনির 7.5, তারপরে রাহু বৃহস্পতির কম্বিনেশনে গুরুচণ্ডাল দোষ, এখন আবার ঢাইয়া, কিন্তু এই ঢাইয়াতে কিন্তু শনি মহারাজ এবং যেহেতু বৃহস্পতির শুভ দৃষ্টি পড়ছে সেহেতু কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রাহু মুক্তি, শনির দৃষ্টি থেকে মুক্তি, ঢাইয়া থেকে মুক্তি, এগুলো কিন্তু সম্ভাবনা একটা থাকছে অন কন্ডিশন যদি বৃহস্পতির অবস্থান তাদের জন্মছকে শুভ হয়। আচ্ছা, এবার দেখতে হবে বৃহস্পতি সমসপ্তমে বসবে 15 মে ধনুরাশির জন্য। সমসপ্তমে বসে সমসপ্তমী দৃষ্টি দেবে, ফলে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু যদি স্বামী স্ত্রীর একটা তিক্ত সম্পর্ক হয়ে গিয়ে থাকে এতদিনে, যদি ভুল বোঝাবুঝি বেড়ে গিয়ে থাকে, সেটাও কিন্তু এই 2.5 বছরে শনি কিন্তু এবার গিফট দিতে চলেছেন ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, যেহেতু বৃহস্পতির শুভ দৃষ্টি পড়ছে ধনুরাশিতে। ধনুরাশির এমনি অধিপতি বৃহস্পতি, ঠিক আছে? ফলে স্বামী স্ত্রীর ভুল বোঝাবুঝি গন্ডগোল কিন্তু মেটার সম্ভাবনা একটা থাকছে। এবার আসছি ধনু লগ্নে দৃষ্টি পড়লো, এবার লগ্নের থেকে 1, 2, 3 তৃতীয় ভাবে দৃষ্টি পড়ছে, ফলে ভাই বোন এদের সাথে যদি সম্পর্কের তিক্ততা গড়ে ওঠে ধনুরাশির জাতক জাতিকাদের, সেটাও কিন্তু কেটে যাবার সম্ভাবনা থাকবে যদি কিনা বৃহস্পতির অবস্থান তাদের জন্মছকে শুভ হয়। এরপরে আসছি বৃহস্পতির পঞ্চম দৃষ্টি যেটা, সেটা কিন্তু ধনুরাশির পড়ছে একাদশ ভাবে অর্থাৎ আয় ভাবে। ফলে এই ঢাইয়াতে একটা কথা বলে দিই, এই যাদের শনির 7.5 আর শনির ঢাইয়া শুরু হচ্ছে এই মেষ রাশি এবং সিংহ এবং ধনু, এদের কিন্তু কোনো বিশ্রামের কোনো অবকাশ নেই। ভালো করে কান খুলে শুনে নিন, কারণ শনি মহারাজ আপনাদের জন্য মেষ রাশির জন্য 7.5 এবং সিংহ এবং ধনু রাশির জন্য ঢাইয়া নিয়ে আসছেন। ফলে শনি কিন্তু পছন্দ করেন না এতটুকু অলসতা। অলসতা কিন্তু শনি পছন্দ করেন না। আপনাদের কিন্তু যা পরিশ্রম করছিলেন, যা মেহনত করছিলেন, তা কিন্তু আরো দ্বিগুণ বাড়িয়ে দিতে হবে, দ্বিগুণ বাড়িয়ে দিতে হবে। তবেই কিন্তু গিয়ে ধনুরাশির জাতক জাতিকারা এই যে একাদশে বৃহস্পতির দৃষ্টি পড়ছে তার শুভ ফল পেতে পারেন। একাদশ ভাব হলো আয় ভাব, ফলে একাদশ ভাব আয় ভাবে দৃষ্টি পড়াতে ধনুরাশির কিন্তু এই 2.5 বছরে যথেষ্ট ভালো হবার সম্ভাবনা থাকবে আর্থিক দিক থেকে। আবার বললাম, পারিবারিক দিক, আর্থিক দিক, ঠিক আছে? এবারে আসছি ধনুরাশির পর মকর রাশিতে। দেখুন, মকর রাশির কিন্তু শনির 7.5 কেটে যাচ্ছে। এটা মকর রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত 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 সুসংবাদ। 7.5 বছর এই মকর রাশির জাতক জাতিকারা প্রচুর কষ্ট করেছেন, প্রচুর মানে অনেক কিছু তাদের হারিয়েছে, অনেক মানে জ্বালা যন্ত্রণা তাদের সহ্য করতে হয়েছে এই 7.5 বছর। কিন্তু যেহেতু এই 29 মার্চ তাদের শনি 7.5 কেটে যাচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের, ফলে মকর রাশির জাতক জাতিকারা কিন্তু সেই মনে হবে যেন একটা বিশাল বড় জগদ্দল পাহাড় বুকের উপর থেকে নেমে যাচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের জন্য। প্লাস মকর রাশির দ্বিতীয় ভাব ধনভাবে বৃহস্পতির দৃষ্টি পড়ছে, শুভ দৃষ্টি। ফলে মকর রাশির জন্মছকে যদি বৃহস্পতির অবস্থান শুভ হয় তবে ধনভাব অত্যন্ত শুভ। মকর রাশির একে তো শনি 7.5 কেটে যাচ্ছে, তার উপরে ধনভাবে বৃহস্পতির দৃষ্টি পড়ছে, ফলে অবভিয়াসলি সেটা কিন্তু তাদের যথেষ্ট ভালো রোজগারের দিক থেকেও একটা সুসংবাদ পাওয়ার সম্ভাবনা। এবার দেখি মকর রাশির আর কোন কোন জায়গায় বৃহস্পতির দৃষ্টি পড়ছে, তাহলে দেখি সেটা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 দশম ভাবে। মকর রাশির দশম ভাবে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে তুলা রাশিতে, দশম ভাব মকর রাশির জন্য। তো দশম ভাবে বৃহস্পতির দৃষ্টি এটা অত্যন্ত শুভ, অত্যন্ত শুভ, কেননা দশম ভাব হলো কর্মভাব। ফলে মকর রাশির জাতক জাতিকারা যারা এতদিন কর্মহীন হয়েছিলেন, চাকরি পাচ্ছিলেন না, তাদের জন্য কিন্তু বৃহস্পতির কৃপা এবার তারা লাভ করতে চলেছেন। একে তো শনি 7.5 কেটে যাচ্ছে এবং তারপরে বৃহস্পতির শুভ দৃষ্টি পড়ছে দশম ভাবে তাদের, ফলে তারা কিন্তু নতুন কর্ম পাওয়ার তাদের প্রবল সম্ভাবনা, যাদের কর্মচ্যুত হয়েছিলেন এবং যারা কর্ম করছেন তাদের কিন্তু দশম ভাবে দৃষ্টিতে তাদের কিন্তু প্রমোশনেরও একটা যোগ দেখা দেবে, যদি কিনা আনকন্ডিশন বৃহস্পতির অবস্থান তাদের জন্মছকে শুভ হয়।
কিন্তু বৃহস্পতির সপ্তম হ্যাঁ সপ্তম দৃষ্টি পড়ছে ধনু রাশিতে, মকর রাশির জন্য এটা দ্বাদশ ভাব। তো দ্বাদশ ভাবে বৃহস্পতির দৃষ্টি যদি মকর রাশির ধনু বৃহস্পতির অবস্থান যদি তাদের জন্মছকে শুভ হয়, তাহলে তাদের রোগ জ্বালা থেকে মুক্তি ঘটবে। আর যদি বৃহস্পতি তাদের জন্মছকে পীড়িত হয়, সেক্ষেত্রে কিন্তু একটা হসপিটালাইজেশন, একটা বিশাল খরচা, নানান রকম, একটা নয় নানান ধরনের বড় বড় খরচা কিন্তু তাদের কিন্তু মাথায় রাখতে হবে যদি বৃহস্পতির অবস্থান তাদের জন্মছকে অশুভ হয়, পীড়িত হয়, অ্যাফ্লিক্টেড হয়। তবে এবার আসছি কুম্ভ রাশিতে। দেখুন, কুম্ভ রাশি সম্পর্কে যেটা বলার সেটা হলো, কুম্ভ রাশিরও শনির সাড়ে সাথে কিন্তু থাকছে। শনির সাড়ে সাথে দ্বিতীয় ফেজ, সেকেন্ড ফেজ কুম্ভ রাশির ক্ষেত্রে শুরু হবে যখন শনি 29 মার্চ মীন রাশিতে যাবে। ফলে কুম্ভ রাশির কিন্তু বিশেষভাবে নিজের শরীরের দিকে কিন্তু, কারণ এটা কিন্তু হলো পিক ফেজ, এটাকে বলা হয় শনির সেকেন্ড ফেজটাকে পিক ফেজ বলা হয়, ঠিক আছে। যদিও কুম্ভ রাশি শনির জন্য কিন্তু শনির নিজের ঘর কুম্ভ রাশি, ঠিক ঠিক আছে, শনির নিজের ঘর কুম্ভ রাশি। ফলে অন্যান্য রাশির জাতক জাতিকারা যতটা ভুগেছেন শনির সাড়ে সাথীতে, কুম্ভ রাশির জাতক জাতিকারা কিন্তু সেই অর্থে তুলনামূলকভাবে সেরকম কিন্তু ভোগেননি। আপনার বিশ্বাস না হলে বা আপনাদের বিশ্বাস না হলে কুম্ভ রাশির জাতক জাতিকারা জাস্ট একবার যদি আপনার চেনা জানা পরিবারের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে যদি ধনু রাশির কোনো জাতক জাতিকা থাকে, তাকে একবার জিজ্ঞাসা করে নিন তাদের শনির সাড়ে সাথীতে কিরকম কেটেছে, তারপরে মেলান, তারপরে কম্পারিজন স্টাডি করুন যে আপনার শনির সাড়ে সাথীতে আপনার কি রকম কেটেছে বা কাটছে। যাই হোক, তবুও সাবধানতার মান নেই। তাই সেক্ষেত্রে কিন্তু খুব সাবধানে কিন্তু বাকি 5 বছর কিন্তু পার করবেন। এই বাকি 5 বছর আপনার শরীরের দিকে বিশেষ খেয়াল রাখবেন, আপনার বাবা মার শরীরের দিকে বিশেষ খেয়াল রাখবেন। তবে কুম্ভ রাশিতে যেহেতু বৃহস্পতির দৃষ্টি পড়ছে, ঠিক আছে, সেহেতু কুম্ভ রাশির যদি জাতক জাতিকার জন্মছকে বৃহস্পতির অবস্থান শুভ হয়, সেক্ষেত্রে কিন্তু রোগ জ্বালা যন্ত্রণার থেকে অনেকটা মুক্তি লাভ ঘটবে, স্বাধীন চিন্তার উন্মেষ ঘটবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে স্বাধীন চিন্তার উন্মেষ ঘটবে। আর তাদের আর কোন কোন জায়গায় বৃহস্পতির দৃষ্টি পড়ছে একবার আমরা দেখে নিই। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 নবম ভাবে দৃষ্টি পড়ছে বৃহস্পতির, ঠিক আছে। নবম ভাব ভাগ্য ভাব। ফলে কুম্ভ রাশির যদি জাতক জাতিকাদের জন্মছকে বৃহস্পতির অবস্থান শুভ হয়, তবে কিন্তু নবম ভাব হলো ভাগ্য ভাব, ভাগ্যোদয়ের ভাব। সেখানে বৃহস্পতির শুভ দৃষ্টি অত্যন্ত শুভ, অত্যন্ত শুভ। তার মানে ভাগ্যোদয় ঘটার প্রবল সম্ভাবনা যদি তাদের জন্মছকে বৃহস্পতির অবস্থান শুভ হয়। নবম ভাবের পরে একাদশ ভাবেও বৃহস্পতির দৃষ্টি, মানে একদিকে ভাগ্যোদয় ঘটবে আর একদিকে কিন্তু আয় ভাবে বৃদ্ধি ঘটবে। তবে অন কন্ডিশন, আবার বলছি, যে যদি বৃহস্পতির অবস্থান তাদের শুভ হয়, সেক্ষেত্রে কিন্তু এটা ঘটার প্রবল থেকে প্রবলতর সম্ভাবনা কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে। এবার আসছি কুম্ভ রাশির পরে আসছি মীন রাশিতে। মীন রাশির জাতক জাতিকাদের জন্য যেটা বলার সেটা হলো 29 মার্চ শনি আপনাদের ইয়েতে প্রবেশ করছে, আপনাদের ইয়েতে জন্ম ইয়েতে জন্ম রাশিতে প্রবেশ করছে। সেহেতু ও সরি, একটা কথা আমি বলতে মানে মিস হয়ে গেছে, আমার বলা ভুল হয়ে গেছে। সেটা হলো কুম্ভ রাশির সেকেন্ড ফেজ নয়, কুম্ভ রাশির থার্ড ফেজ চলছে শনির সাড়ে সাথে, মানে থার্ড ফেজ চলবে, সেকেন্ড ফেজ চলছে এখন, আমার বলা একটু ভুল হয়ে গেছে। সেকেন্ড ফেজ চলছে এখন, পিক আওয়ার চলছে, কিন্তু সেটা কেটে যাবে 29 মার্চ। 29 মার্চ কুম্ভর জন্য হয়ে যাবে থার্ড ফেজ, আর মীন রাশির জন্য হয়ে যাবে কিন্তু সেকেন্ড ফেজ। যেহেতু শনি এখানে প্রবেশ করবে, মীন রাশির জন্য কিন্তু এটা পিক ফেজ হয়ে যাবে। এবং মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে, তাদের শরীরের ব্যাপারে কিন্তু বিশেষ সতর্ক থাকতে হবে। কেননা রাহু, শনি, বুধ, রবি, চন্দ্র, শুক্র, এই 6টা গ্রহের ষড়গ্রহ সন্নিবেশ ঘটতে চলেছে মীন রাশিতে, যেটা আপ টু 18 মে পর্যন্ত থাকবে এই 6টা গ্রহের সন্নিবেশ, যেখানে রাহু এবং শনি অবস্থান করবে। তাই মীন রাশির জাতক জাতিকাদের জন্য যেটা বিশেষভাবে বলার, আপনারা কিন্তু শরীরের প্রতি বিশেষ 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 সতর্ক থাকবেন। এটা মীন রাশির জাতক জাতিকাদের জন্য বলার, বিশেষ সতর্ক থাকবেন কিন্তু। কেননা একে আপনাদের শনির পিক ফেজ স্টার্ট হচ্ছে, ঠিক আছে, এবং যেহেতু ষড়গ্রহের সন্নিবেশ ঘটবে এবং সেটা কিন্তু 51 দিন এখানে কিন্তু স্টে করবে, ফ্রম 29 মার্চ
2025। এবার আসছি বৃহস্পতির শুভ দৃষ্টিতে কি কি ভালো ঘটতে পারে। বৃহস্পতির দেখুন এটা কিন্তু দ্বাদশ ভাবে দৃষ্টি পড়ছে মীন রাশির জাতক জাতিকাদের জন্য। সেক্ষেত্রে দ্বাদশ ভাবে বৃহস্পতির দৃষ্টি যেটা হবে সেটা হলো যে যদি বৃহস্পতির অবস্থান শুভ হয় মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, কেননা মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও অধিপতি কিন্তু দেবগুরু বৃহস্পতি, তাই যদি দ্বাদশ ভাবে দৃষ্টি পড়ে এবং তাদের জন্মছকে যদি বৃহস্পতির অবস্থান অত্যন্ত শুভ হয় বা শুভ হয়, সেক্ষেত্রে কিন্তু বড় রোগ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু যদি তাদের বৃহস্পতির অবস্থান তাদের জন্মছকে শুভ না হয়, তাহলে কিন্তু এমনিও তাদের, আমি বলেছি খানিক আগে, যেহেতু ষড়গ্রহের সন্নিবেশ ঘটবে মীন রাশিতে এবং সেটা আপ টু 18 মে পর্যন্ত স্টে করবে, রাহু এবং শনি একসাথে স্টে করবে, এই কম্বিনেশনটা ইজ নট গুড ফর হেলথ এবং অনেক ব্যাপারে। যাই হোক, তো হেলথের ব্যাপারে আমি বলছি, সেক্ষেত্রে কিন্তু মীন রাশির জাতক জাতিকারা একটু সাবধানে থাকবেন। আর যদি আপনাদের জন্মছকে বৃহস্পতির অবস্থান শুভ না হয়, তাহলে বৃহস্পতির এই যে দ্বাদশ ভাবে আপনাদের দৃষ্টি পড়েছে, সেক্ষেত্রে কিন্তু হসপিটালাইজেশন পর্যন্ত হতে পারে। বিশেষ 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 সতর্ক থাকবেন। আচ্ছা, বৃহস্পতির অন্য দৃষ্টিগুলো আমরা দেখে নিই মীন রাশির জাতক জাতিকাদের জন্য। মীন রাশির জাতক জাতিকাদের জন্য 1 2 3 4 সরি 1 2 3 4 5 6 7 8 অষ্টম ভাবেও কিন্তু দৃষ্টি পড়ছে, ঠিক আছে? তাহলে অষ্টম ভাব দ্বাদশ ভাবে দুদিকেই কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতির দৃষ্টি পড়ছে, ঠিক আছে? এবং নিজের রাশিতেই কিন্তু, নিজের ঘরেই কিন্তু ষড়গ্রহের সন্নিবেশ ঘটবে, যার মধ্যে রাহু এবং শনি টানা 51 দিন 29 মার্চ থেকে 18 মে পর্যন্ত স্টে করবে। এবং এদিকে বৃহস্পতি ষষ্ঠ ভাবে মানে রিপুভাবে দৃষ্টি পড়বে, যেখানে রোগ জ্বালা যন্ত্রণা মামলা মকদ্দমা ধার ঋণ এগুলো দৃষ্টি পড়বে এবং দ্বাদশ ভাবে দৃষ্টি পড়বে। ফলে শরীরের দিকে কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের জন্য আমি বিশেষভাবে বলছি, মীন রাশির জাতক জাতিকারা কিন্তু শরীরের দিকে বিশেষ তৎপর থাকবেন। সাধারণ রোগ জ্বালা যন্ত্রণা, সাধারণ একটা জ্বর হলেও কিন্তু ডাক্তার দেখাতে ভুলবেন না। এবং মীন রাশির জাতক জাতিকাদের জন্য আমার স্পেশাল সাজেশন যে তারা কিন্তু টাইম টু টাইম তারা কিন্তু মেডিকেল চেক আপ করাবেন, যাকে রুটিন চেক আপ মেডিকেল টার্মে বলা হয়। সেই রুটিন চেক আপ কিন্তু নিয়মিত করাবেন মীন রাশির জাতক জাতিকারা। এবারে দেখি যে বৃহস্পতির অপর দৃষ্টিটা কোথায় পড়ছে। এটা অষ্টম ভাব, তাহলে দশম ভাবে পড়ছে কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের জন্য বৃহস্পতির শুভ দৃষ্টি। তো যদি মীন রাশির জাতক জাতিকাদের জন্মছকে বৃহস্পতির অবস্থান শুভ হয়, সেক্ষেত্রে কিন্তু তাদের দশম ভাবে বৃহস্পতির দৃষ্টি কর্মভাবে কিন্তু উন্নতি, আয়দার কর্মভাবে প্রমোশন বা কর্মভাবে তাদের স্যালারি এনহ্যান্সমেন্টের একটা ব্যাপার, যাদেরই বলে রাখছি, দশম ভাবে বৃহস্পতির দৃষ্টি পড়েছে সে যে কোনো জাতক জাতিকাদের ক্ষেত্রেই, তাদের ক্ষেত্রে আমি শুধু প্রমোশনের কথা বলেছিলাম, নতুন চাকরি পাওয়ার কথা বলেছিলাম। তিনটে জিনিস মাথায় রাখবেন, যাদের দশম ভাবে যেসব জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতির শুভ দৃষ্টি পড়েছে, তাদের যদি জন্মছকে বৃহস্পতির অবস্থান শুভ হয়, তাহলে তাদের কর্মক্ষেত্রে, দশম ভাব মানে হলো কর্মভাব, কর্মভাবে বৃহস্পতি দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টিতে তাদের যে ব্যাপারগুলো ঘটবে সেটা হলো 1 প্রমোশন, 2 ভালো বেটার অপশন পাওয়া চাকরির, 3 স্যালারি এনহ্যান্সমেন্ট। যে কোনো একটা বা দুটো তার কিন্তু ঘটতে পারে যদি তাদের জন্মছকে বৃহস্পতির অবস্থান শুভ হয়। 12টা রাশি সম্পর্কে আমি স্থূল বিচার করলাম, আবার আমি বলছি, আই রিপিট এগেন, এটা কিন্তু স্থূল বিচার। কেননা ওই বারবার আমি বললাম, আপনারা শুনেছেন যে যদি আপনাদের জন্মছকে বৃহস্পতির অবস্থান শুভ হয়, যদি পীড়িত হয়, যদি অ্যাফ্লিক্টেড হয়, তাহলে কিন্তু ব্যাপারটাই পাল্টে যাবে। ফলে আপনারা যারা নিজেরা জন্মছক দেখতে পারেন না বা জানেন না, বা না জানাটাই তো স্বাভাবিক, কারণ সবার তো সব প্রফেশন হতে পারে না। এবার ঘটনা হলো, যদি আপনারা মনে করেন যে কোনো স্পেশালাইজড অ্যাস্ট্রোলজারকে দিয়ে আপনারা আপনাদের জন্মছক বানাবেন এবং স্টাডি করবেন, সেক্ষেত্রে করাতেই পারেন। যদি আপনারা মনে করেন আমাকে দিয়ে আপনারা আপনাদের হরোস্কোপ সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার করাবেন হরোস্কোপের, তাহলে সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ডিটেলস আমার নাম্বার আছে, তাও আর একবার বলে দিচ্ছি, 7980749608। আই রিপিট এগেন, 7980749608। সবাই
খুব খুব ভালো থাকুন। 2025 সবার খুব 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 ভালো কাটুক। বিশ্বপিতার রাতুল চরণে এই প্রার্থনা করি, গুরু কৃপাহি কেবলম।